বর্ষার মুখে ঝামা ঘষে কমলিনীকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল নতুন আর বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অয়নদীপ জজ সাহেবকে বলে, ইওর অনার, এবার আমরা আসি কমলিনী দেবীর অতীত অতীত জানি। কমলিনী দেবী যখন বিয়ে হয় তার কয়েক বছর পরেই তার স্বামী একটা ট্যুরে যায়। আর সেখান থেকেই তার স্বামীর একটা খবর আসে যে তার স্বামী নাকি মারা গেছেন। তখন কমলিনী দেবীর বয়সও কম ছিল, 3 ছেলে মেয়ের মা। তিনি কিন্তু চাইলেই তার বয়স্ক শাশুড়ি মাকে ফেলে চলে যেতে পারতেন, কিন্তু না, সে কিন্তু বয়স্ক শাশুড়ি মাকে ফেলে যাননি। উল্টো তাকে নিয়েই অনেক কষ্টে সংসারটা চালিয়েছে। হ্যাঁ, বলতেই পারেন যে স্বতন্ত্র বোস তার পাশে ছিল, কিন্তু চাইলেই কিন্তু সে স্বতন্ত্র বোসকে বিয়ে করতে পারতেন। কারণ কারণ স্বতন্ত্র বোস তার বন্ধু ছিলেন। আর একজন বিধবাকে চাইলে স্বতন্ত্র বসু কিন্তু বিয়ে করতে পারতেন, কিন্তু তখন তারা বিয়ের সিদ্ধান্ত নেয়নি। তারা বরং ছেলে মেয়েদেরকে বড় করেছে, মানুষ করেছে, পড়াশুনো করিয়েছে। এদিকে বয়স্ক শাশুড়ির সব রকম নিয়ম কানুন কমলিনী দেবী কিন্তু পালন করেছেন। এখানে তার সব রকম ডকুমেন্টস আমি জমা দিচ্ছি। তারপরেই তারপরেই কয়েক বছর পরে কমলিনী দেবীর আগের স্বামী ফিরে আসে। কিন্তু কমলিনী দেবী কিন্তু আগে থেকেই জানতেন যে তার স্বামী কিন্তু মারা যায়নি। তার স্বামী আরেকজন মহিলার সঙ্গে চলে গেছেন। কারণ তার স্বামী যখন থেকে নিখোঁজ হয়, তারপরেই কমলিনী দেবীর কাছে একটা চিঠি আসে, যে চিঠিতে স্পষ্টভাবে লেখা ছিল যে তার স্বামী সে মহিলার জন্যই বাড়ি ছেড়েছে। তারপরেও কিন্তু কমলিনী দেবী এই কথাটা কাউকে জানতে দেয়নি। কারণ তার স্বামী ছোট হবেন বা লোক লজ্জার ভয়ে কাউকে কিচ্ছু বলেননি। সে তার শাশুড়ির সঙ্গে বিধবার বিধবার সব নিয়ম কানুন পালন করেছে, অনেক কষ্টে জীবনযাপন করেছে। কিন্তু যখন হঠাৎ করে তার স্বামী ফিরে আসে, ওনাকে আবার বিয়ে করতে চায়, তখন কিন্তু কমলিনী দেবী রাজি হয়নি। কারণ সে জানতো, সবটা জানতো। তারপরে দেখা যায় কমলিনী দেবীর স্বামী যখন ফিরে আসে, তার কিছুদিন পরেই তার সেই বউ ফিরে আসে একটা ছোট বাচ্চাকে নিয়ে। কারণ তারা তখন বলে যে সেই বাচ্চাটা তাদের। তার কিছুদিন পরেই একটা ফল্ট কেসে তারা দুজনেই ফেঁসে যায়। কিন্তু সেই মেয়েটা কিন্তু বাড়িতে রয়ে যায়। আর সেই মেয়েটাকে কিন্তু কমলিনী দেবী ফেলে দেয় না। তার সব রকম দায়িত্ব কমলিনী দেবী নিয়েছে এই ওনার, এবং একটা হোমে তাকে ভর্তি করে দিয়েছে, এবং প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। তাহলে সেই মানুষটা কি করে কি করে অন্যকে নির্যাতন করতে পারে এই ওনার? আমি বলবো, এই বর্ষা দেবী যবে থেকে বাড়িতে বউ হয়ে এসেছে, তখন থেকেই সবার উপর নির্যাতন করেছে বর্ষা দেবী তার বড় ছেলেকে বারবার নানান ভাবে কমলিনী দেবী আর স্বতন্ত্র বোসকে নিয়ে নানান কিছু বুঝিয়েছে। তারপরে কমলিনী দেবী আর স্বতন্ত্র বোস একবার সিদ্ধান্ত নেয় যে না, এবার তারা বিয়ে করবে। কারণ কমলিনী দেবীরও মনে হয়েছে যে স্বতন্ত্র বোসের পাশে তার থাকা দরকার। কমলিনী দেবীর এবার স্বতন্ত্র বোসের সেবা যত্ন করা দরকার, কারণ দুজনেরই তো বয়স হয়েছে। আর আমাদের সমাজে তো ইওর অনার এটাকে বৈধতা দেয় না। তার জন্যই তারা বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু এই বিয়েটা সবাই মেনে নিলেও কমলিনী দেবীর বড় ছেলে সে মানতে রাজি হয় না, যার কারণে নানান রকম ঝামেলা সৃষ্টি হয়। আর এই ঝামেলাতে ইন্ধন জুগিয়ে যায় বর্ষা দেবী। তারপরেই ওরা বাড়ি ছেড়েও চলে যায়। তারপরেই স্বতন্ত্র বোস কমলিনী দেবীর কষ্ট সহ্য করতে পারছিল না। তাই গিয়ে তার বড় ছেলে বুবলাই আর এই যে বর্ষা দেবীকে বাড়ি ফিরিয়ে আনে। কিন্তু তার কিছুদিন পরেই ইনস্টিটিউটে একটা অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানে স্বতন্ত্র বোস ফাইল রেখে চলে যায়। আর বাড়িতে ছিল দুজন বয়স্ক মহিলা আর বর্ষা দেবী। যখনই স্বতন্ত্র বোস ফাইল নেওয়ার জন্য বাড়িতে আসে, তখনই বর্ষা দেবীকে নিজেদের পার্সোনাল বেডরুমে দেখতে পায় যে কমলিনী দেবীর সমস্ত গয়না আর শাড়ি নিয়ে উনি বসে আছেন। তখনই স্বতন্ত্র বোস দেখে ফেলায় এই বর্ষা দেবী নানানভাবে ওনাকে নানান মিথ্যে কথা বলে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু তখনই স্বতন্ত্র বোসের মোবাইলের ভিডিওটা চালু হয়ে যায় আচমকাই। এটা হয়তোবা ঈশ্বরেরই কোনো ইশারা হবে, আর যেটা কেউ জানতো না। তাই সবকিছু কিন্তু তাতে রেকর্ড হয়ে যায়। উনি কিন্তু শুধু নানানভাবে স্বতন্ত্র বোসকে ফাঁসানোর চেষ্টা করে। তারপরে যখন সেখানেও টিকে না, তারপরে উনি কেসটা তুলে নিতে বাধ্য হয়। তারপরে স্বতন্ত্র বোসের ইনস্টিটিউটে উনি একটা বিচার সভাও বসান। আর সেখানেও স্বতন্ত্র বোসকে কিছুতেই এই বর্ষা দেবী ফাঁসাতে পারে না, যার কারণে সেখান থেকেও
স্বতন্ত্র বোস বেকসুর খালাস পান। কিন্তু তারপরে বর্ষা দেবী এভাবে কমলিনী দেবীকে ফাঁসানোর জন্য এই যে এরকম একটা কেসে ফাঁসিয়ে দেয়। তাই ইওর অনার, আমি আপনাকে বলবো যে এই কমলিনী দেবী কোনোদিনও কাউকে নির্যাতন করতে পারে না। উল্টো বর্ষা দেবী কিন্তু শুরু থেকেই তাদের উপর নির্যাতন করে এসেছে। তারপরে দেখা যাবে জজ সাহেব কমলিনী দেবীকে বলে, কমলিনী দেবী আপনি গিয়ে বসুন, স্বতন্ত্র বোসকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। তারপরে কমলিনী গিয়ে বসলেই স্বতন্ত্র এসে কাঠগড়ায় দাঁড়ায়। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, আচ্ছা, আপনার আর কমলিনী দেবীর বিয়েতে কমলিনী দেবীর ছেলে মেয়েরা কি আপত্তি জানিয়েছিলেন? তাদের কি আপত্তি ছিল? তখন তো এই কথা শুনে নতুন অবাক হয়। তারপর জজ সাহেব বলে যে আপনার উপর এরকম অভিযোগ এনেছিলেন বর্ষা দেবী, আর যেটাতে আপনি নির্দোষ প্রমাণিত হন। তখন নতুন বলে, হ্যাঁ ইওর অনার। আর তবে কমলিনী দেবীর দুই সন্তান, দুই ছোট সন্তানের কিন্তু মতামত ছিল আমাদের বিয়েতে। শুধুমাত্র বড় ছেলেই একটু অমত করেছিলেন। কিন্তু আমি অ্যাডাল্ট, কমলিনী দেবীও অ্যাডাল্ট। তাই আমাদের মনে হয়েছে যে আমাদের এবার বিয়ে করাটা দরকার। এতে কিছু কিছু মানুষের সমস্যা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু সমস্যা হয়নি। আর কমলিনী দেবীর দুই সন্তান কিন্তু আমাদেরকে আমাদেরকে সমর্থন করেছেন। তখন জজ সাহেবের কাছে সবটা খুলে বলে নতুন। তখন জজ সাহেব বলে, আচ্ছা, তাহলে সেই দুই সন্তান কোথায়? তাদের সঙ্গে আমি কথা বলতে পারবো? তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তখনই দেখা যাবে মিঠি আর বাবিল দাঁড়ায়। তখন জজ সাহেব বলে, আচ্ছা, আপনারা কমলিনী দেবী আর স্বতন্ত্র বোসের বিয়েটা মেনে নিয়েছেন? তখন মিঠি বলে, হ্যাঁ ইওর অনার, আমরা মেনে নিয়েছি। কারণ স্বতন্ত্র বোস ছোটবেলা থেকেই আমার বাবার জায়গায় ছিল। তাকে আমি অনেক আগে থেকেই নিজের বাবার জায়গায় দিয়ে দিয়েছি। আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখিনি, কিন্তু এই লোকটা আমাদের আমাদের বাবা হয়ে উঠেছেন এবং আমাদের মাথার ছাতা, আমাদের পড়াশুনো করানো, আমাদের যত্ন নেওয়া, সবকিছু সবকিছু এই স্বতন্ত্র বোস করেছেন। তাই সেই আগে থেকেই আমি তাকে আমার নিজের বাবাই ভাবি। আর ভাইদারও তাই। তখন বাবিল বলে, হ্যাঁ ইওর অনার, আমিও আমিও মনে করি আমার মা কোনো ভুল করেনি। আমার মা বরং একটা ভালো কাজ করেছে, স্বতন্ত্র বোসকে বিয়ে করেছে। জীবনে যতগুলো ভালো কাজ আমার মা করেছে, তার থেকে এটাই এটাই সব থেকে ভালো কাজ। কারণ এরকম একটা মানুষকে আমার মা বিয়ে করেছে, এরকম একটা মানুষ যে আমাদের জীবনে আছে আমাদের ছাতা হিসেবে, সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তখনই বুবলাই দাঁড়ায় আর বলে, জজ সাহেব আমি কিছু বলতে চাই। তখন জজ সাহেব বলে, আপনি? তখন বুবলাই বলে, আমি কমলিনী দেবীর বড় ছেলে বুবলাই। তখন বুবলাই বলে, আমি আমি না শুরু থেকে আসলে মা আর স্বতন্ত্র বোসের বিয়েটা মেনে নিতে পারিনি ইওর অনার। কারণ আমার মনে তাদের নিয়ে সংশয় ছিল। আর এই সব কিছু আমার মনের মধ্যে ঢুকিয়েছিল এই বর্ষা। কিন্তু এখন আমি সত্যিই মনে করি যে আমার মা স্বতন্ত্র বোসকে বিয়ে করে সব থেকে ভালো কাজ করেছে। আমি প্রথমে মেনে নিতে না পারলেও এখন কিন্তু ইওর অনার, আমি আমি সবকিছু মেনে নিয়েছি। আমি এটা মনে করি যে আমার মা জীবনে সবথেকে ভালো কাজ করেছে এটাই, যে স্বতন্ত্র বোসকে সে বিয়ে করেছে। স্বতন্ত্র বোস ছোটবেলা থেকে আমাদের সবকিছুর খেয়াল রেখেছে। সবকিছু আমাদের বাবাকে আমরা দেখিনি। আমার বাবা হয়ে উঠেছিলেন এই স্বতন্ত্র বোস। কিন্তু আমি আমি সবথেকে বড় ভুল করেছি এই মানুষটাকে বিয়ে করে। ওর জন্যই ওর জন্যই আমার মাকে আজকে এই অবস্থা। এখানে আসতে হয়েছে। ও আমাদের পরিবারটাকে পুরো শেষ করে দিয়েছে। আমার মা কোনো ভুল করেনি ইওর অনার। আমি সমর্থন করছি আমার মাকে। আমি এখন সবটা বুঝতে পারছি। তখনই জজ সাহেব সব কথা শুনতে পায়। ওইদিকে বর্ষা অবাক হয়ে যায়। তখনই জজ সাহেব বলে, আচ্ছা স্বতন্ত্র বোস, আপনি আপনার জায়গা যান, কমলিনী দেবী আপনি আসুন। তারপরেই কমলিনী দেবী কাঠগড়ায় এসে দাঁড়ায়। তখন জজ সাহেব বর্ষাকে বলে, তা বর্ষা দেবী, আপনি কি এখনো বলবেন যে আপনার উপর কমলিনী দেবী নির্যাতন করেছেন? এখনো বলবেন সেটা? তখনই বর্ষা বলে, ইওর অনার, আমি কি আর মিথ্যে কথা বলছি? আমি কি মিথ্যে কথা বলে এখানে এখানে শুধু শুধু আসবো? আমার উপর নির্যাতনটা হয়েছে, তার জন্যই তো আমি এসেছি। তখন জজ সাহেব বলে, কোথায়? আপনার স্বামী তো আপনার সাপোর্টে ছিল আগে। তাহলে আপনার উপর নির্যাতন হলো আর আপনার স্বামী সেটা দেখতে পেল না? এটা কি করে হতে পারে? তখন বর্ষা এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন জজ সাহেব বলে, আর তাছাড়া আপনারা তো ও বাড়িতে ছিলেন না। আপনারা তো আপনারা তো অন্য জায়গায় ছিলেন। তাহলে আপনার উপর নির্যাতনটা হলো কখন? কখন আপনার উপর নির্যাতনটা করলো? আপনি আগে থেকে বেপরোয়াভাবে জীবনযাপন করতেন। তখনই বর্ষা বলে, ইওর অনার, যখন নির্যাতনটা হয়েছে তখন আমার স্বামীও দেখেছে। কিন্তু আমার স্বামী কি আর তার মায়ের কথা
মায়ের কথা বলবে এখানে? আমার হয়ে তো আর কথা বলবে না, এটাই স্বাভাবিক। তখনই বুবলাই বলে, মিথ্যে কথা বলছে ইওর অনার, ও মিথ্যে কথা বলছে। আমার মায়ের পক্ষে কোনোদিনও কাউকে নির্যাতন করা সম্ভব নয়। যে মা কোনোদিনও মাছি পর্যন্ত মারতে সাহস পায় না, সে মা ওর গায়ে কি করে হাত তুলবে বলুন তো? আমার মা কোনোদিনও ওর উপর নির্যাতন করেনি, বরঞ্চ ও সবার উপর নির্যাতন করেছে। ও সবার জীবনটা একদম অতিষ্ঠ করে ছেড়েছে ইওর অনার। ওর জন্য ওর জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমি আমি এখন বুঝতে পারছি ইওর অনার, ও আমাদের সংসারটাকে ভেঙে চুরে শেষ করে দিতে চেয়েছে। ও চেয়েছিল যে ও আমাকে নিয়ে একা থাকবে। তখনই জজ সাহেব বলে, কি বর্ষা দেবী, এখন আপনি কি বলবেন? আপনি আপনি যে মিথ্যে কথা বলেছেন সেটা তো এখানে প্রমাণিত হয়েই গেছে। তাহলে? তখনই বর্ষার উকিল দাঁড়ায় আর বলে, ইওর অনার, এক পক্ষের কথা শুনলে তো হবে না, আমাদেরও তো কথা বলতে দিতে হবে। তখন জজ সাহেব বলে, হ্যাঁ বলবেন। তাহলে আপনার কাছে কোনো প্রমাণ আছে? বর্ষা দেবীকে যে হ্যারাসমেন্ট করা হয়েছে বা বর্ষা দেবীকে যে নির্যাতন করা হয়েছে সেটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? মেডিকেল রিপোর্ট আছে? তখনই বর্ষার উকিল মাথা নিচু করে থাকে আর বলে, নাই ইওর অনার, নেই। তখনই এই কথা শুনে জজ সাহেব বলে, তাহলে আপনি এরকম কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই কোর্টে এভাবে চলে আসলেন? আপনার ভবিষ্যৎ তো আমি পুরো অন্ধকার দেখছি। আপনি কি করে ওকালতি করবেন? আর আপনার এই যে বর্তমানও তো আমি অন্ধকার দেখছি। এই যে বর্ষা দেবী, উনি অতীতে যেরকম চলাফেরা করেছেন, তাই ওনার পক্ষে কারো পড়ে পড়ে মার খাওয়া সম্ভব নয়, সেটা আমি বুঝতে পেরেছি। আর আপনি বুঝতে পারলেন না? আপনি একজন উকিল হয়ে এরকম একটা কেস নিয়ে কোর্টে চলে আসলেন। শুনুন, কোর্টটা না কারো নিজের ইচ্ছে মতো চালানোর জায়গা নয়, সেটা আপনাকে বুঝতে হবে। যান, নিজের জায়গায় গিয়ে বসুন। তখনই বর্ষার উকিল গিয়ে জায়গা মতো বসে পড়ে। তখনই জজ সাহেব বলে, শুনুন বর্ষা দেবী, আপনি কি করেছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি যে মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলে ফাঁসাতে চাইছেন, সেটা আমরা বুঝতে পারছি। তখনই প্রসূন দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমি কমলিনীর দাদা। আমার আমার বোন বিয়ের পর থেকে অনেক কষ্ট করেছে, কিন্তু তারপরেই এখন যখন একটু সুখের মুখ দেখেছে, আর এখনই এত ঝামেলার মধ্যে আমার বোনকে পড়তে হয়েছে। তাই ইওর অনার, আমার বোনের ননদ, তার সঙ্গে তো আর আমার বোনের কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে তার কাছ থেকে জানতে পারেন যে আমার বোন কেমন মানুষ। ও কিন্তু সত্যি কথাই বলবে। ঠিক তখনই দেখা যাবে কুর্চি দাঁড়ায় আর কুর্চি দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমি কুর্চি, কমলিনী দেবীর ননদ। আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমার বৌদি মানুষ না অন্য কিছু। আসলে আমার বৌদির মতো না কোনো মানুষ হয় না ইওর অনার। যে মানুষটা তার স্বামী মারা গেছে জেনেও বিধবা বিধবা হয়ে আমার মায়ের কুসংস্কার সবকিছু পালন করেছে, নিজের ৩ সন্তানকে বড় করেছে, নিজের কথা কোনোদিনও ভাবেনি, সেই মানুষটা আর যাই হোক কারো উপর কোনোদিনও অত্যাচার করতে পারে না ইওর অনার। আর এই যে স্বতন্ত্র বোস, আমি আমার দাদার জন্য যতটা না লজ্জিত, এই স্বতন্ত্র বোসের জন্য আমি ততটাই গর্বিত। তাই আমার চোখে সেরা মানুষ হলো এই স্বতন্ত্র বোস আর কমলিনী দেবী। তাদের তাদেরকে আমি আমার আইডল মনে করি। তারা সত্যিকারের মানুষ ইওর অনার। তাদের জন্য তারা যে এই যে বিয়ে করে একসঙ্গে আছে সেটা কিন্তু অনেক আগেই থাকতে পারতেন, কিন্তু সেটা কিন্তু আগে করেননি তারা। এখন যদি তারা বিয়ে নাও করতেন, তাও কিন্তু আমরা চাইতাম যে ওরা বিয়ে করুক। ওদের বিয়েতে আমি খুব খুশি হয়েছি ইওর অনার, খুব খুশি হয়েছি। ওদের মতো মানুষ হয় না ওরা। ওদেরকে যারা ফাঁসাতে চেয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন ইওর অনার। আর আমার বৌদি ভাই যেন কোনো রকম কোনো মিথ্যে মামলায় ফেঁসে না যায় ইওর অনার। আপনার কাছে আমি সেটাই প্রার্থনা করব। এই মেয়েটা যবে থেকে এসেছে আমাদের পুরো সংসারটাকে অশান্তিতে ভরিয়ে দিয়েছে। ও কোনোদিনও আমার বৌদি ভাইকে এতটুকু সম্মান করেনি। এই মেয়েটা কোনো সংসারী মেয়ে নয়। ও আমাদের জীবনটাকে পুরো জ্বালিয়ে দিয়েছে আমাদের জীবনটাকে। তখনই প্রসূন বলে, ইওর অনার, আমার বোনের বাড়ির লোক হিসেবে আমি আর আমার কাকুমণি, আমরা দুজন আপনার কাছে একটাই প্রার্থনা করছি, যাতে আমার বোন সঠিক বিচারটাই পায়। কোনো রকম কারো ষড়যন্ত্রের শিকার যেন আমার বোন না হয়। আমরা শুধুমাত্র এটাই চাইছি, আপনার কাছে এটাই প্রার্থনা করছি। তখনই বর্ষার বাবা জেঠু দাঁড়িয়ে পড়ে। তখন বর্ষার জেঠু বলে, ইওর অনার, আমরা আমাদের মেয়ের বাড়ির লোক হিসেবে আমরা এটা চাই যে আমার মেয়ে সঠিক বিচার পাক। সঠিক বিচার পাওয়ার জন্যই আমাদের মেয়েকে আমরা এখানে নিয়ে এসেছি। তাই আপনারা দেখবেন। তখনই জজ সাহেব বলে, আচ্ছা, আপনার মেয়ে যে সত্যি কথা বলছে সেটা আপনারা বিশ্বাস করেন? আপনার মেয়েকে আপনারা সমর্থন করেন? হুম? তখনই বর্ষার বাবা বলে, হ্যাঁ, আমার মেয়েকে আমরা বিশ্বাস করব না? তখন জজ সাহেব বলে, শুনুন, সবসময় নিজের সন্তানকে যে বিশ্বাস করতে হবে তেমনটা কিন্তু নয়। আপনার মেয়ে সত্যি কথা বলছে না, আপনার মেয়ে মিথ্যে কথা বলছে।
শুনুন, আমরা সবটা বিচার করে যেটা বুঝতে পেরেছি, কমলিনী দেবী নির্দোষ। আর বর্ষা দেবী ওনাকে মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল। তাই আমরা আমরা এখানে এখানে কমলিনী দেবীকে বেকসুর খালাস করছি। আর বর্ষা দেবী হলো আসল আসল অভিযুক্ত। উনিই দোষ করেছেন। তাই কমলিনী দেবী আর স্বতন্ত্র বোস, ওনাদের কোনো রকম কোনো দোষ নেই। ওনারা বেকসুর খালাস পেল। আজকের জন্য কোর্ট এই পর্যন্তই। আর বর্ষা দেবী, কোর্টটাকে না নিজের নিজের সম্পত্তি মনে করবেন না, যে যেভাবে খুশি সেইভাবে চালাবেন। তখন এই কথা বলেই বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দেয় জজ সাহেব। তারপরে সেখান থেকে জজ সাহেব চলে গেলেই ওইদিকে কমলিনী খুব খুশি হয়ে যায়। বুবলাই ছুটে আসে কমলিনীর কাছে আর কমলিনীকে জড়িয়ে ধরে। তখন নতুনও তারপরে দেখা যাবে কুর্চি আসে। কুর্চি এসেই কমলিনীকে জড়িয়ে ধরে আর বলে, বৌদি ভাই, আমি জানতাম আমরাই জিতবো। তখনই কমলিনীর কাছে অয়নদীপ হাত জোড় করে ক্ষমা চায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।